আমন্ত্রণ জানাচ্ছি এটি নিউজের প্রতিদিনের নিয়মিত আয়োজন নিউজ আওয়ার এক্সট্রায় সাম্প্রতিক সব বিষয় নিয়ে কথা বলি। সেখানে অর্থনীতি, রাজনীতি এবং সাম্প্রতিক যত বিষয় আছে সেখানে আমরা আলোচনা করবার চেষ্টা করি। আর আজকে অবশ্যই কথা বলছি আমরা কোটা বিষয়টি নিয়ে, যে বিষয়টি নিয়ে গতকালকে থেকে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষাঙ্গন উত্তপ্ত অবস্থায় রয়েছে। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তার আন্দোলন চালিয়ে আসছে এবং শিক্ষার্থীদের হঠিয়ে দিতে পুলিশ তাদের উপর টিয়ার গ্যাস সহ এক ধরনের বাধা দিয়েছে এবং আমরা সংঘর্ষের কথা গভীর রাত পর্যন্ত চলেছে, এটা আমরা দেখেছি। এই বিষয়টি নিয়ে আমরা আজকে কথা বলবো এবং লম্বা সময় ধরে কথা বলবার চেষ্টা করবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে আছেন চারজন অতিথি, তাদের সঙ্গে একটু পরিচয় করে দিয়ে। আমাদের সঙ্গে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মোহাম্মদ সামাদ, আমাদের সঙ্গে রয়েছেন ফ্রিল্যান্স কলামিস্ট শরীফুল হাসান, আমাদের সঙ্গে আরও রয়েছেন সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন রাজু, রয়েছেন আমরা মুক্তিযোদ্ধার সন্তান সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান শাহিন। চার অতিথিকে ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হওয়ার জন্য। আমি প্রথমে যেতে চাই অবশ্যই শরীফুল হাসান আপনার কাছে। আমাদের সহকর্মীরা এই মুহূর্তে শাহবাগে রয়েছেন, তাদের কাছে আমরা যাব, তবে তার আগে শরীফুল হাসান আপনার কাছে এক ধরনের ভূমিকা একটু শুনে নিতে চাই। ভূমিকা আশা করছি যে আমরা অনলাইনে দেখছি যে আপনি কয়েকদিন ধরে আসলে বিভিন্ন স্ট্যাটাসে নানা বক্তব্য তুলে ধরছেন এবং কোটা সংস্কারের পক্ষে কিছু যুক্তি আপনি আসলে দিয়েছেন। একটু কি আমাদেরকে সংক্ষেপে পরিস্থিতিটি যদি ব্যাখ্যা করেন এবং যুক্তিগুলো কোটা সংস্কারের পক্ষে সেগুলোকে একটু আমাদেরকে বলবেন, তারপরে আমরা অন্য অতিথিদের কাছে যাব তাদের ভাবনা শোনার জন্য। নরেশ ভাই ধন্যবাদ। কোটা সংস্কারের দাবি তরুণরা যারা আন্দোলন করছে তারাই ভালো বলতে পারবে, কিন্তু আমি যেহেতু প্রায় 12 বছর সরকারি কর্মকর্ষণ পিএসসি নিউজ কাভার করেছি এবং এই তরুণদের সাথে 12-14 বছর নিয়মিত কথা হতো, তাহলে আমি আমার অভিজ্ঞতা যেটা দেখেছি যে এই কোটা সিস্টেমে সরকারি চাকরি নিয়োগ প্রক্রিয়া একটা ভয়ঙ্কর রকমের একটা ইমব্যালেন্স সিচুয়েশন তৈরি করছে। আপনি জানেন আমাদের তৃতীয় এবং চতুর্থ শ্রেণীতে যে নিয়োগটা হয় সেই নিয়োগটা অলমোস্ট শতভাগ কোটা, আর বাকি থাকলো প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর। এবং এই প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর যে নিয়োগের আপনি জানেন আমাদের অলমোস্ট 56% কোটা আর 44% সেখানে সাধারণ প্রার্থীদের জন্য জায়গা রাখা হয়েছে। তার মানে আপনি 100 জনের জন্য 56টা রেখে দিলেন কোটার জন্য আর 44টা সাধারণ শতাংশ। এর ফলাফল যেটা হচ্ছে 28তম বিসিএসে 813টা, 29তম বিসিএসে 714টা, 30তম বিসিএসে করে এবার 28 থেকে 35 বিসিএসে প্রায় 5000 পদ খালি থাকলো। একদিকে তরুণরা উত্তীর্ণ হয়ে চাকরি পাচ্ছে না, আরেকদিকে কোটার এই প্রার্থীগুলো পাওয়া যাচ্ছে না, এই পদগুলো 5000 পদ খালি। তার মানে হচ্ছে কি একটা ইমব্যালেন্স, প্রথমত খালি থাকছে পদ, তারা শূন্য থাকছে, সেই কারণে এই কেন নিয়মটা হচ্ছে যে যদি প্রার্থী না পাওয়া যায় সংরক্ষণ করতে হবে। তাহলে দেখেন আপনি নিয়মটা কি, একটা জায়গায় আপনি 2 লাখ 2.5 লাখ ছেলে পেলে মধ্যে উত্তীর্ণ হচ্ছে, সে চাকরি পাচ্ছে না পদ সংরক্ষণের কারণে। এবং 32তম একটা বিসিএস ছিল শুধুমাত্র কোটার কারণে, সেই 32তম বিসিএসে 1125টা পদ খালি ছিল, মানে কোটার বিসিএসেও 1125টা পদ খালি। এই যে পদ খালি, সেই কারণেই তরুণরা যখন দিনে দিনে এই ইমব্যালেন্স সিচুয়েশন এবং আরও যে সমস্যাটা হয়, অনেকেই জানতে চান কোটায় যারা নিয়োগ পান তারা কি মেধাবী? না, অবশ্যই তারা মেধাবী, কিন্তু অন্যদের চেয়ে তারা একটু পিছিয়ে পড়া। কীভাবে ব্যাখ্যা করি? ধরুন আপনি 500 জন অ্যাডমিন ক্যাডার নেওয়া হবে, প্রশাসনের ক্যাডার, 3 লাখ পরীক্ষার্থীর মধ্যে কোনো একজন 226তম হয়েছে, সে চাকরিটা পাবে না। কেন? 225টা সাধারণ প্রার্থীদের জন্য। কিন্তু ধরেন কেউ যদি 4000, 5000, 7000তম হয়, তার যদি কোটা থাকে, ধরেন আদিবাসী কোটা বা অন্য কোনো কোটা থাকে, তিনি কিন্তু এই চাকরিটা পেয়ে যেতে পারেন 7000তম হয়ে। তার মানে একটা ভয়াবহ ইমব্যালেন্স সৃষ্টি হয়েছে। এই যে তরুণদের মধ্যে দিনে দিনে যে ক্ষোভ, এবং সম্প্রতি এই সরকার বেতন বোঝা বাড়ানোর পর তরুণরা এখন অনেক বেশি সরকারি চাকরিমুখী। তারা যখন দেখছে এই ভয়াবহ বৈষম্যটা, খুব স্বাভাবিকভাবেই তারা এটা আন্দোলন করছে। প্রথমত আমি বলতে চাই, আমাদের যে সংবিধান যদি আপনি বলেন, আমাদের মুক্তিযুদ্ধ চেতনা বলেন, সেখানে সবার জন্য সমান সুযোগ রাখা হয়েছে। এখন আপনি বলতে পারেন আমাদের সংবিধানের যে 29(3) ধারা, সেখানে বলা আছে অনগ্রসমান যদি কেউ চায় তার জন্য আপনি কোটা বলতে পারেন। অনেকেই মনে করে কোটা মানে কি শুধু মুক্তিযুদ্ধ কোটার সংস্কার, মোটেও তা না। আমি বারবার বলতে চাই, আমার মুক্তিযুদ্ধ আমার শ্রেষ্ঠ অর্জন। কেউ যদি মুক্তিযুদ্ধ নিয়ে একটা কটাক্ষ করে, কোনোভাবে আমি তার সাথে একমত না। আজকে বাংলাদেশের অর্জন হচ্ছে মুক্তিযুদ্ধের জন্য, কিন্তু কথা হলো মুক্তিযোদ্ধাদের জন্য কোটা আমি মানতে রাজি, কারণ তারা যুদ্ধ করেছিল। 1997 সালে তাদের সন্তানদের জন্য কোটা রাখিল, সেটাও আমি ওয়ানসেন্স মানলাম। কিন্তু সর্বশেষে যেটা করা হয়েছিল মুক্তিযুদ্ধের নাতিপুতিদের জন্য, তারা কি অনগ্রসমান? ধরেন মুক্তিযোদ্ধা যে সে চাকরি করেছে সরকারি চাকরি, তার সন্তান চাকরি করেছে, এখন তার নাতি আগ্রহ করবে, তারা কি অনগ্রসমান? কোনোভাবেই সংবিধান মুক্তিযুদ্ধ চেতনার সাথে যায় না। আপনি যদি বলি জেলা কোটা, এই জেলা কোটার সুবিধা কারা পাচ্ছে? কুড়িগ্রামের একটা জেলা কিন্তু সুবিধা পাচ্ছে না, পাচ্ছে ঢাকা, চিটাং, বড় জেলাগুলো। নারী কোটা যদি বলেন আপনি, একইভাবে পাচ্ছে ধরেন ঢাকার ভিকারুননিসা একটা মেয়ে, সে হয়তো কুড়িগ্রামের একটা মেয়ে সে পাচ্ছে না।
কাজে যদি রাষ্ট্র যদি মনে করে আমি অনগ্রসমান জন্য আমি কোটা করব, সেটা আমাকে রিফর্ম করতে হবে। এবং দ্বিতীয়ত, কোনোভাবেই একটা চাকরির 56% কোটা কোনোভাবে এটা যৌক্তিক হতে পারে না, এবং সেটার সংস্কারটা জরুরি। সেটা সাংবাদিক হিসেবে আমি নিজে কোনদিন সরকারি চাকরির পরীক্ষা লড়াই করিনি, কিন্তু আমি অসংখ্য ছেলেপেলের সাথে করছি। আজকে কোটি তরুণের মনের মধ্যে যে ব্যথা, তাদের মধ্যে যে হতাশা, ক্ষোভ, সেটারই পুঞ্জীভূত বিস্ফোরণ আজকে আপনারা দেখতে পাচ্ছেন। এবং আমি মনে করি এই যে তারুণ্য কেন কাঁদছে, কেন তাদের কষ্ট, কোটা নিয়ে কোথায় তাদের আপত্তি, সেটা রাষ্ট্রকে অ্যাড্রেস করতে হবে। আমার ভালো লেগেছে যে আজকে সরকার তাদের সাথে বসেছে এবং বসে বলেছে যে মাননীয় প্রধানমন্ত্রী রিজিট নন, ওবায়দুল কাদের বলছেন তিনি শুনতে চান। আমার কাছে খুব অবাক লাগে যে এরা যে একটা মাস ধরে আন্দোলন করছে গতকাল, কেন তখন সরকারের বা কেউ তাদের সাথে গিয়ে কথা বলেনি? সেই পুরনো স্টাইল ভাঙচুর বা এইগুলোর মধ্যে কেউ করতে হয়। আমি খুব দুঃখজনকভাবে বলতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গতকালকে ভিসির বাসভবনে যে হামলা হয়েছে, কারা সেটা করেছে সেটা খুঁজে বের করা খুব জরুরি। আমি বিশ্বাস করি না কোনো শান্তিপূর্ণ আন্দোলন আমরা যাব ওই প্রসঙ্গে। শরীফুল হাসান, আমরা ওই প্রসঙ্গ আমি বলি আলাদা করে কথা শেষ করি বলতে এই চাই। কথাটা দিয়ে, একটা রাষ্ট্র ব্যবস্থায় কখনোই 56% কোটা থাকতে পারে না। এই কোটা পদ্ধতির সংস্কার করতে হবে, এবং সেটা যদি আমরা না করি, আমরা শুধু জনপ্রশাসনে মেধাবীদের হারাবো তা না। আপনি তরুণদের কথা বলছিলেন, তরুণদের কথা বলছিলেন, আমি এই বিষয়টি নিয়ে আরো সুনির্দিষ্টভাবে আপনার কাছে অবশ্যই আসতে চাই। আর আপনি কোটা সংস্কারের পক্ষে যে কথাগুলো বললেন আমরা একটু শুনে আসতে চাই। রাশেদুজ্জামান শাহীন কি বলেন, আমরা মুক্তিযোদ্ধার সন্তান সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান শাহীন, আপনি কি বলবেন এই কোটা সংস্কারের পক্ষে বিপক্ষে? আপনার কথাগুলো একটু শুনে সুনির্দিষ্ট প্রশ্নে যেতে চাই। ধন্যবাদ। আমি প্রথমেই অপোজ করি তার এই কথাটা। 56% কোটা, 56% কোটাটা কি শুধুমাত্র একজনের জন্য? 56% কোটার মধ্যে কে কে আছে? 30% আছে মুক্তিযোদ্ধা, আর 10% আছে নারী কোটা। এই নারীরা কারা? শুধু মুক্তিযোদ্ধার মেয়ে? তারপর আছে জেলা কোটা। এটা কি কেউ বলেছে আমরা যে 56% মধ্যে নারীরা নেই? আপনি যে বলেছি 30% মুক্তিযোদ্ধা, 10% নারী, 5% আদিবাসী, 10% জেলা। কেউ তো বলেনি 56% মুক্তিযোদ্ধা। কে বলেছে? আমাকে আগে বলতে দেন। শরীফুল হাসান, এই প্রশ্নগুলো নিয়ে আমিও হয়তো যেতে চাই, আমি একটু শুনতে চাই রাশেদুজ্জামান শাহীন। আমি আগে বলিনি? জি জি নিশ্চয়ই বলেন। এখন যেভাবে প্যানিক সৃষ্টি করা হচ্ছে, যেভাবে বলা হচ্ছে যে 56% কোটা, আমি একটু ক্লারিফিকেশন করি। সেটা হলো 56% কোটার মধ্যে 30% মুক্তিযোদ্ধা কোটা, 10% নারী কোটা, 10% জেলা কোটা, 5% প্রতিবন্ধী কোটা, 5% ক্ষুদ্র নিগোষ্ঠীর জন্য কোটা, আর 1% হলো প্রতিবন্ধী কোটা। এই যে মুক্তিযোদ্ধারা এই দেশের মানুষ, জেলার যে কোটাটা এরাও এই দেশের মানুষ, প্রতিবন্ধীরাও এই দেশের মানুষ, এবং ক্ষুদ্র নিগোষ্ঠীর এই দেশেরই মানুষ। কিন্তু সাধারণ ছাত্রছাত্রীদের মাঝে এই শরীফুল হাসান সাহেব এবং আরও যারা আছেন তারা এমনভাবে কথাটা তুলে আনছেন যে শুধুমাত্র এই কোটা বলতে কাকে বোঝাচ্ছে? এখন মানুষ গালি দিলে কাকে দিচ্ছে? মুক্তিযোদ্ধাদের দিচ্ছে, মুক্তিযোদ্ধা সন্তানদের দিচ্ছে। আমি নিজে শুনেছি কালকে শাহবাগে একটা মেয়ে বলতেছিল যে আমরা পাই 90 100-র মধ্যে, আর মুক্তিযোদ্ধা সন্তানেরা পায় 5, তাই ওদের চাকরি দিয়ে দেয়। এটা একেবারে মানে তারা এইভাবে বলতেছিল। কোটা বলতে মূল টার্গেট হলো মুক্তিযোদ্ধা কোটা। আমি মনে করি এইভাবে বিভ্রান্তিমূলক কথা না বলে যেটা সত্য সেটা বলেন। মুক্তিযোদ্ধা কোটাটা কেন প্রয়োজন? শুধু মুক্তিযোদ্ধা কোটা না, সব কোটাই কেন প্রয়োজন? সংবিধানের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের কথা বলেছেন 29 নম্বর ধারার 3 ক দফার যে বিষয়টা আছে সেখানে তো খুব পরিষ্কার করে বলা আছে। আপনি কি মনে করেন মুক্তিযোদ্ধারা খুব অগ্রসর হয়ে গেছে? আপনি কি মনে করেন নারীরা খুব অগ্রসর হয়ে গেছে? ক্ষুদ্র নিগোষ্ঠীরা খুব অগ্রসর হয়ে গেছে? বরং মুক্তিযোদ্ধা কোটা, নারী কোটা, প্রতিবন্ধী কোটা থাকার মধ্য দিয়েই একটি ব্যালেন্স সৃষ্টি হচ্ছে। আপনি যেটা বলছেন ইমব্যালেন্স হয়ে গেছে, নো, এই ইমব্যালেন্স কথা বলেই আপনি দেশবাসীকে উগ্রপন্থার দিকে নিয়ে যাচ্ছেন। কালকে মাননীয় ভিসি স্যারের বাসায় যে হয়েছে আপনার এই কথার জন্য হয়েছে, এবং আপনারা যারা সুনির্দিষ্টভাবে এই পয়েন্টগুলো তুলে দিচ্ছেন, 7000তম হলে সে কি হয়ে যায়? 7000তম হয়ে গেল 10,000তম নাকি 25,000তম হয়ে যে 120তম হয়েছিল তার চেয়ে মেধা এগিয়ে গেছে? নো, মেধাবী কাকে বলে? মেধার সংজ্ঞাটা কি? মেধার সংজ্ঞাটা হলো আপনার কাছে মুক্তিযোদ্ধার সন্তান ছাড়া যা আছে, কোটার বাইরে যারা আছে তার হলো মেধা। এই যে গণমাধ্যম বা সামাজিক মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে যে বলা হচ্ছে মুক্তিযোদ্ধা কোটা কামলা দিয়ে আমলা নয়, তারপর অসভ্য কথা বলছে, এবং এর সাথে সাথে তারা মুক্তিযোদ্ধাদের নানা রকম
কটূক্তি করে, বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করে, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করে। তা আমি বলি যে কোটার মূল টার্গেট হলো মুক্তিযোদ্ধা কোটা, তার চেয়ে মূল টার্গেট হলো মুক্তিযুদ্ধের চেতনা, তার চেয়ে আরও বেশি মূল টার্গেট হলো মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু। আপনারা কি চান এটা আমরা খুব ভালো করে বুঝি। আপনারা যেভাবে মানুষকে উস্কে দিচ্ছেন এর ফল কোনোদিন শুভ হবে না। 7,000 তো শাহীন, আপনি যে পয়েন্টগুলো বললেন, না আমার আরেকটু আছে, না আমি আপনার কাছে আবার ফিরবো, অবশ্যই ফিরবো। 7,000 তমের কথাটা বলছি, এই 7,000 তম যিনি বললেন আমি এটা বলে দিচ্ছি। একটা মুক্তিযোদ্ধা বা বিসিএস এ যখন আপনার আবেদন করা হয়, প্রিলি নেওয়া হয়, ধরেন রিসেন্ট একটা পরীক্ষার কথা বলি, 3.5 লাখ, তার মধ্যে অভিন্ন কাট মার্কেট টিকে ছিল 20,000, তার মধ্যে রিটার্ন দিয়ে 450 মার্ক দিয়ে 5 নম্বর রিটার্নে বিসিএস এ টিকে ছিল কয় হাজার, মাত্র 5,900 জন। তার মধ্যে টিকেছে কতজন, 2323 জন বা আরো কয়েকজন। এরা মেধাবী নয়। শুধু মেধাবী কারা, যারা আগে ছিল, আর শরীফুল হাসান সাহেবের ভাষায় যারা মেধাবী তারা হয়তো মেধাবী হয়ে যাবে। আরেকটা কথা আমি বলে নেই, এখানে মেধাবী হয়তো কি হইতে পারে 19 আর 20 মেধাবীর সংজ্ঞা আসলে আপনি যেভাবে বলছেন নিশ্চয়ই অন্য অতিথি যারা আছেন তারা এটাকে হয়তো অন্যভাবে বলবেন। আমরা অবশ্যই ফিরবো আপনার কাছে, আমাদের একটু সময় দিবেন। আমাদের সহকর্মী আহমেদ রাবি তানিম ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, আমরা একটু তার কাছে যেতে চাই, কারণ আমরা শুনেছি যে আমরা দেখেছি যে সরকারের আশ্বাসের পর আন্দোলন স্থগিতের ঘোষণা দেওয়া হলেও তা সেই প্রত্যাখ্যান করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আবার অবস্থান নিয়েছে সরকারি চাকরি করে সংস্কারের দাবিতে যে আন্দোলনকারী। আমরা সেই খবর, একটু সর্বশেষ খবর জেনে আসতে চাই সহকর্মী আহমেদ রাবি তানিমের কাছ থেকে। তানিম, কি খবর রয়েছে আপনার কাছে? আসলে এই মুহূর্তে যেটি অবস্থা সেটি হচ্ছে, আমরা কিছুক্ষণ আগে পর্যন্ত টিএসসির মোড়ে ছিলাম এবং বেগম রোকেয়া হলের সামনে ছিলাম। সেখানে আসলে যেটি হয়েছে যে আন্দোলনকারীদের একটি অংশ কিন্তু আজকে সচিবালয়ে গিয়েছেন, তারা মিটিং করেছেন ওবায়দুল কাদেরের সাথে, এবং সেখানে একটি সিদ্ধান্ত এসেছিল যে 7ই মে পর্যন্ত সরকার সময় নিয়েছে, যেহেতু প্রধানমন্ত্রী দুবার দেশের বাইরে যাবেন, সিদ্ধান্ত নিতে খানিকটা সময় লাগবে। এবং আমরা যতদূর জানতে পেরেছি যে সংস্থাপন সচিবও কাজ শুরু করেছেন। তো সবকিছু মিলে এটি একটি সময়ের ব্যাপার। সরকার বলেছে যে কোটা সংস্কারের বিষয়টি তারা পরীক্ষা নিরীক্ষা করছেন, কিন্তু এই মুহূর্তে ক্যাম্পাসের যে পরিস্থিতি সেটি হচ্ছে যারা আন্দোলনকারী আছেন, সাধারণ আন্দোলনকারী, তারা আসলে তাদের যে প্রতিনিধি ছিল যারা বৈঠক করে এসেছেন তাদের কথা কিন্তু তারা শুনছেন না এবং শোনেননি। তাদেরকে আমরা জিজ্ঞেস করেছিলাম যে তা আপনারা কি রাজপথেই থাকবেন নাকি স্থগিত করছেন। তারা যেটি বলেছেন যে তারা ক্লাস বর্জন করেছেন এবং আগামী 7 মে পর্যন্ত এটি তারা বর্জন করেছেন, পাশাপাশি তারা রাস্তায় থাকবেন। তবে এই মুহূর্তে শাহবাগের যে পরিস্থিতি, আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে এবং গতকালকের মতন কিন্তু এখন আর রণক্ষেত্র নেই, এখন অবস্থা একেবারেই শিথিল। খানিকটা যান চলাচল শুরু হয়েছে এবং ধীরে ধীরে কিন্তু আন্দোলন কর্মীদের সংখ্যা কমে যেতে শুরু করেছে। তো সবকিছু মিলিয়ে অন্তত বলা যায় যে ক্যাম্পাসের যে পরিস্থিতি সেটি শান্ত, কিন্তু যারা সাধারণ আন্দোলনকারী আছেন তারা এখনো টিএসসির মোড়ে আছেন, বিভিন্ন মিছিল করছেন ছোট ছোট। কিন্তু শাহবাগ মোড়ে আমরা আছি, গণমাধ্যম কর্মীরা খানিকটা নিরাপত্তার কারণে টিএসসি থেকে আবারও এখানে সরে এসেছে। তাদের পক্ষ থেকে কিন্তু স্পেসিফিক কোনো সিদ্ধান্ত এখনো পর্যন্ত তারা জানাননি, তারা কিছুটা সমন্বয়হীনতায় ভুগছেন এবং তাদের ভিতরে কিছুটা অমিল রয়েছে। তো সাধারণ আন্দোলনকারীরা তাদেরই মনোনয়ন করা প্রতিনিধির কথা শুনেননি, কিংবা তাদের যে আলটিমেটাম সেটিও আসলে তারা শুনছেন না। খানিকটা অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। তো যেটি মূল বিষয়, এখনো পর্যন্ত কিন্তু ভেতরে ক্যাম্পাস উত্তপ্ত রয়েছে, এখনো পর্যন্ত আন্দোলনকারীরা মাঠে রয়েছেন, মাঠে অবস্থান করছেন কোটা সংস্কারের দাবিতে। যে 56% কোটা রয়েছে সেটিকে কমিয়ে আনার যে দাবি, সেটি এখনো পর্যন্ত তারা মাঠে আছেন এবং তারা আলটিমেটাম দিচ্ছেন, তারা মাঠ ছাড়বেন না। কিন্তু সরকার যে 1 মাস সময় নিয়েছে সেটি তারা প্রত্যাখ্যান করেছেন এবং তাদের যারা মনোনীত ছিল কেন্দ্রীয় নেতারা তাদেরকেও তারা প্রত্যাখ্যান করেছেন। তারা এখন কোনো ধরনের দেখা যাচ্ছে যে তাদের ভিতরে যে কেন্দ্রীয় নেতৃত্ব ছিল সেটিও কিন্তু এখন আর নেই। তারা ছোট ছোট দলে ভাগ হয়ে গ্রুপে গ্রুপে তারা মিছিল করছেন এবং টিএসসি মোড় এলাকায় তারা অবস্থান করছেন। বিভিন্নভাবে আমরা শুনতে পেরেছি যে আশেপাশে অন্যান্য যেসব সংগঠন রয়েছে তারা অবস্থান নিয়েছে। বিশেষ করে আপনি জানেন যে গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভবনে তার গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, তার বাসভবনে ন্যাক্কারজনকভাবে হামলা করা হয়েছে এবং কে বা কারা হামলা করেছে সেটি কিন্তু চিহ্নিত করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার দাবি জানিয়েছেন অনেকেই। এবং তারা যেটি বলেছেন যে যেই হামলা করুক এই হামলা তারা তীব্র নিন্দা জানিয়েছেন, কিন্তু তারা রাজপথ ছাড়বেন না। তো নরোজ, আমার কাছে সবকিছু মিলিয়ে আসলে যেটি এখানে আমি দেখেছি কিংবা যেটি আসলে বুঝছি যে আন্দোলনকারীরা খুব তাড়াতাড়ি একটি সিদ্ধান্তে পৌঁছতে পারবেন কিনা সেটি আসলে তারা এখনো বলতে পারছে না, তবে খুব দ্রুত হয়তো পরিস্থিতি শান্ত হয়ে আসতে পারে। তানিম, অনেক ধন্যবাদ। সহকর্মী আহমেদ রাবি তানিম তিনি বলছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার পরিস্থিতির কথা। আমরা দেখেছি যে দেশের বিভিন্ন এলাকায়
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু আজকে আন্দোলনকারীরা তারা কিন্তু তাদের দাবিতে কর্মসূচি পালন করেছেন, আমরা সেই খবরও দেখেছি। এবং এই কারণে কিন্তু ঢাকা শহর সহ দেশের বিভিন্ন জেলায় আজকে সারাদিনই তীব্র যানজট ছিল, অনেক ভোগান্তি হয়েছে সাধারণ মানুষের। আমরা এই আন্দোলনের খবরটি সারাদিনই দেখিয়েছি এবং সর্বশেষ আপডেটও আমরা শুনে নিলাম সহকর্মী আহমেদ রাবি তানিমের কাছ থেকে। আমরা এই আলোচনায় থাকছি, অর্থাৎ কোটা থাকা না থাকা এই বিষয় নিয়ে আমাদের সঙ্গে 4 জন অতিথি রয়েছেন, পরে হয়তো আরও অতিথি যুক্ত হবেন, তাদের সবার কথাই শুনবো, বিশ্লেষণ শুনবো। তবে এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট বিরতি, কিছুক্ষণ পরেই ফিরবো, সঙ্গে থাকবেন। আবারও ফিল্ম নিউজ আওয়ার এক্সট্রা আলোচনায় কোটা থাকা না থাকা এটি আজকে আমাদের আলোচনার বিষয়। 4 জন অতিথি রয়েছেন এবং বেশ গরম আলোচনা হচ্ছে। এবং আপনাদেরকে আবারও জানিয়ে রাখি যে সরকারের আশ্বাসে আন্দোলন স্থগিতের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আবারও কিন্তু আন্দোলনকারী শিক্ষার্থীরা যারা কোটা সংস্কারের দাবিতে গতকালকে থেকে এক ধরনের আন্দোলনে রয়েছেন এবং পুলিশের সঙ্গে তাদের এক ধরনের সংঘর্ষের ঘটনাও ঘটেছে। তো এখন পরিস্থিতি যদিও রণক্ষেত্র নয়, তবু বেশ কিছু আন্দোলনকারী সেখানে রয়েছেন, আমাদের সহকর্মীরাও সেখানে রয়েছেন। আমরা হয়তো কিছুক্ষণ পর আবারও সেখানকার খবর জানতে যাব তাদের কাছে। আর আমরা এই পর্যায়ে একটু আলোচনায় থাকতে চাই। এবার যাচ্ছি জাকির হোসেন রাজু আপনার কাছে, যিনি সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক। এবং রাশেদুজ্জামান শাহীন যে কথাটি আসলে বলছিলেন যে কোটা বহাল রাখার পক্ষে তিনি বেশ কিছু যুক্তি দিচ্ছিলেন, আমি আসলে ওটা আপনার কাছে শুনে নিতে চাই, সেই যুক্তির সঙ্গে আপনি আসলে কি যোগ করতে চান? আসলে ধন্যবাদ প্রথমেই নিউজ 18 নিউজকে। আর একটা ব্যাপার হচ্ছে যে আমি আপনাদের যে আজকের হেডলাইন সেটার সাথে প্রথমেই দ্বিমত পোষণ করছি, এই জন্য যে আপনারা বলছেন যে কোটা থাকবে কি থাকবে না। প্রথম কথা হচ্ছে যে কোটা সংস্কার আন্দোলনে যারা আমরা আছি, আমরা কিন্তু এই দুইটা কথার সাথে একদমই একমত না। আমরা চাই কোটা সংস্কার, অর্থাৎ কোটা থাকবে কি থাকবে না এই ব্যাপারটা কিন্তু একদমই আসবে না। অর্থাৎ কোটা থাকবে, বাট এটা একটা যৌক্তিক সংস্কার আমরা দাবি করি। এটা হচ্ছে আমার প্রথম কথা। দ্বিতীয় কথা, আমি ধন্যবাদ জানাচ্ছি আজকের সকল অতিথিকে। আজকে উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের স্বনামধন্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ সামাদ স্যার, আর সাথে আছেন শরীফুল ভাই এবং আছেন রাশেদুজ্জামান শাহীন ভাই। তো রাশেদুজ্জামান শাহীন ভাইয়ের প্রথম যে কথাটা সেখানে আমার খুবই অপোজ। উনি আসলে প্রথমেই একটা কথা বলছেন যে 56% কোটা বলতে আমরা বোধহয় মুক্তিযোদ্ধা কোটাকে বোঝাচ্ছি। এখানে আমি একটা কথা বলতে চাই যে আমরা কিন্তু 5 দফা দাবি দিয়েছি আমাদের কোটা সংস্কারের পক্ষে। তো এই কোটা সংস্কারের পক্ষে 5 দফা দাবির কোথাও কিন্তু আমরা মুক্তিযোদ্ধা কোটাকে কমানো হবে কি বাড়ানো হবে এই কথা কিন্তু আমরা কোথাও বলিনি। অর্থাৎ মুক্তিযুদ্ধ নিয়ে আমরা মনে করি মুক্তিযোদ্ধারা এই দেশের শ্রেষ্ঠ সন্তান এবং তাদের সম্মান সর্বোচ্চে। আমরা কখনোই এককভাবে মুক্তিযোদ্ধা কোটার কথা কখনোই সংস্কারের কথা বলিনি। আমরা বলেছি যে কোটার যে 56% কোটা আছে সেখান থেকে কমিয়ে 10% আনতে হবে এবং যদি মেধায় যদি নিয়োগ দিতে হয়, অর্থাৎ যদি কোটায় শূন্যপদ পূরণ না হয় সেখানে অবশ্যই মেধায় নিয়োগ দিতে হবে। কোটায় বিশেষ কোনো পরীক্ষা নেওয়া যাবে না এবং অভিন্ন বয়সসীমা নির্ধারণ করতে হবে। আর চাকরির ক্ষেত্রে একাধিকবার কোটা ব্যবহার করা যাবে না। তো আমাদের এই 5টা দাবির সাথে কিন্তু কখনোই এই জিনিসটা আসে না যে আমরা আসলে মুক্তিযুদ্ধ কোটার কথা বলেছি কি মুক্তিযুদ্ধ কোটার কথা বলিনি। দেন তার আরেকটা কথায় আসি যে তিনি একটা এক্সাম্পল দিয়েছেন যে একটা মেয়ে বলতেছিল যে মুক্তিযুদ্ধের জন্য তারা চাকরি পাচ্ছে না। আসলে কিন্তু এখানে মেয়েদেরও কিন্তু 10% কোটা আছে। তারপরেও গতকালকে আপনি দেখে থাকবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল, শামসুন্নাহার হল, মৈত্রী হল সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা হল থেকে শত শত মেয়ে গতকাল রাতে তারা বেরিয়েছে আন্দোলনের জন্য। তাদের কোটা থাকা সত্ত্বেও তারা আন্দোলন করতেছে। তার মানে তারা আন্দোলনে আসতেছে এই জন্য যে তারাও মনে করে যে 10% কোটা তাদের যতটা না প্রয়োজন তার চেয়ে প্রয়োজন এই যে অযৌক্তিক একটা কোটা, অর্থাৎ 56% কোটা কখনোই যৌক্তিকতা হইতে পারে না একটা দেশের জন্য। এটা আমরা কখনোই মনে করি না যে 56% কোটা বাংলাদেশের মতো একটা দেশের জন্য এখন প্রয়োজন আছে। একটা সময় 1971 সাল বা 1971 সাল পরবর্তী এই সময়টা আর 2018 সাল, এই দুইটা সময়ের ভেতরে বাংলাদেশের কিন্তু একটা বড় ধরনের চেঞ্জ আসছে। তো একই সাথে কোটা পদ্ধতির সংস্কার করে একটা যৌক্তিক মাত্রায় নিয়ে আসার জন্য সেটা অবশ্যই 10%, এটা হচ্ছে আমাদের প্রধান দাবি। সো আমি তাকে বলবো যে আসলে আমরা কিন্তু এককভাবে মুক্তিযুদ্ধ কোটার সাথে কখনোই অপোজ করিনি। আমাদের অপোজটা হচ্ছে যে সামগ্রিক কোটা, অর্থাৎ আমরা কোটা বলতে এখানে
বুঝিয়েছি যে 56% কোটাকে আমরা কোটা বলতে বুঝিয়েছি। এখানে কোনো মুক্তিযুদ্ধ কোটাকে আমরা অসম্মান করে কোনো কথা বলিনি। এবং কোটা আমরা যারা আন্দোলন করছি আমরা কিন্তু কখনোই মুক্তিযোদ্ধাদের অসম্মান করে কোনো কথা বলেছি এটা কিন্তু কেউ বলতে পারবে না। যদি কেউ বলে থাকে তারা অবশ্যই অনুপ্রবেশকারী এবং তারা আমাদের আন্দোলনের সাথে সম্পৃক্ত না। অনেক ধন্যবাদ জাকির হোসেন রাজু, আপনি খুব সুন্দর করে কিন্তু আসলে কোটা সংস্কার বিষয়ক যে আন্দোলনটি চলছে সেই আন্দোলনের দাবিগুলো আপনি খুব সুন্দর করে তুলে ধরলেন। এবং একই সঙ্গে আপনি যে কথাটি বলছিলেন যে আজকে আমাদের বিষয়ে কোটা থাকা না থাকা এটি আসলে আপনি একটু ধরিয়ে দিলেন। আমি আসলে সংশ্লিষ্ট প্রযোজক যিনি আছেন তাকে একটু অনুরোধ করব যে কোটা সংস্কার এটি আজকে বিষয়টি করে দেওয়ার জন্য, কারণ আমরা আসলে কোটা সংস্কার নিয়ে কথা বলার চেষ্টা করছি। আমরা একটু এই পর্যায়ে একটু ডক্টর মোহাম্মদ সামাদ আপনার কাছে আসলে প্রথমবারের মতো যাচ্ছি, একটু আপনি বলবেন যে আমরা যে 3 অতিথির সঙ্গে কথা বললাম তাদের কথা থেকে আসলে আমরা এক ধরনের পক্ষে বিপক্ষে কোটা সংস্কারের পক্ষে বিপক্ষে এক ধরনের বক্তব্য পেলাম। তো এর সঙ্গে স্যার আপনি কি যুক্ত করবেন? ধন্যবাদ নরোজ। আমার প্রীতিভাজন 3 জন যে আলোচক আজকে এখানে অংশগ্রহণ করেছেন তারা নিজেরা সুন্দরভাবে তাদের বক্তব্য উপস্থাপন করেছেন, অনেকটা বিতর্কের মতো। তো একজন আমাদের এই শরীফুল হাসান সে 56% যে কোটা এটা শুধু বলেছেন, কিন্তু এই কোটার মধ্যে যে ভাগ আছে অর্থাৎ শতকরা এর 30 ভাগ হচ্ছে মুক্তিযোদ্ধাদের, এবং মুক্তিযোদ্ধাদের কোটা নিয়ে আন্দোলনকারীদের কোনো এ বিষয়ে কোনো দ্বিমত নেই, যে তাদের প্রতি তাদের শ্রদ্ধা আছে এবং মুক্তিযোদ্ধাদের কোটা এটা অক্ষুণ্ণ রাখলেও তাদের কোনো কিছু আসে যায় না। তবে এই ইন টোটাল অর্থাৎ মোট যে 56% এর মধ্যে একটা বিভাজন করে বা এটা কমিয়ে এনে কোনো জায়গা থেকে কমিয়ে আনা যেতে পারে সেরকম একটা কথা, যেগুলো শরীফুল হাসানও বলেছেন যে কোটা হওয়ার কারণে অনেক পদ খালি আছে, হাজার হাজার পদ, তো সেইটা আমি সমর্থন করি না। এবং আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কন্যা বা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তিনিও কিন্তু এই কথাটা বলেছেন যে মেধাবী ছাত্রীদের বা যারা এই চাকরির প্রার্থী যারা যদি কোটা খালি থাকে মুক্তিযোদ্ধাদের সেখানে তাদের নিয়োগ দেওয়া হবে। এই বিষয়টাকে ভালোভাবে সামনে আনা হচ্ছে না, কিন্তু এমন একটা ভাব যে মুক্তিযোদ্ধাদের যে কোটা সেটি একটা অপরাধ হয়ে গেছে এবং এই কোটাটা মনে হয় 56% পুরোটাই মুক্তিযোদ্ধার সন্তান সন্ততি এরা নিয়ে যাচ্ছে, এরকম একটা ধারণা দেওয়ার চেষ্টা করা হয় অনেক সময়, যেটা ঠিক না। কারণ জাকির যেটা বলল যে 10% হচ্ছে নারী জেলা কোটাটার ব্যাপারে যেটা শরীফুল হাসান বলেছে, এই ব্যাপারে আমার একটু কথা আছে যে জনসংখ্যার ভিত্তিতে যদি ভাগ হয় এটা হওয়ার কথা হলো পশ্চাৎপদ যে সমস্ত জেলা আছে, পশ্চাৎপদ যেটা এরিয়া আছে, যেমন ইন্ডিয়াতে ব্যাকওয়ার্ড এরিয়া প্ল্যান আছে, পঞ্চবার্ষিকী পরিকল্পনার সাথে যে ব্যাকওয়ার্ড যারা এরিয়া বা এই যে 7 সিস্টার আমার যে অরুণাচল, মণিপুর, নাগাল্যান্ড বা ত্রিপুরা, এই সমস্ত আসাম, এই সমস্ত এরিয়ার জন্য আলাদা প্ল্যান আছে বা অন্য এরিয়ার জন্য আছে। তো এই জন্যে যারা কোটা সিস্টেমে ক্ষতিগ্রস্ত হয় তাদের তো আসলে কোটা সিস্টেমের মধ্যে রাখার দরকার নেই। এবং এই আদিবাসী যেটা শতকরা 5 ভাগ আদিবাসী কোটার মধ্যে বলে প্রার্থী পাওয়া যায় না, এটা আমরা শুনি। কাজে এই জায়গাগুলোর মধ্যে একটা ক্লজ তৈরি করা, একটা ধারা তৈরি করা যাতে এটা সমন্বয় করা যায়। কিন্তু মুক্তিযোদ্ধাদের যে কন্ট্রিবিউশন, তাদের যে অবদান, আমরা এই দক্ষিণ পূর্ব এশিয়ার মানুষ 5,500 বছরের ইতিহাসে আমরা জীবন দিয়ে সম্ভ্রম দিয়ে রক্ত দিয়ে আমি মুক্তিযুদ্ধে দেখেছি, সুতরাং আমি বুঝতে পারি যে মুক্তিযুদ্ধ কি। এই প্রজন্মের মানুষের জন্য মুক্তিযুদ্ধ হচ্ছে একটা ফিকশন, আর আমার জন্য রিয়ালিটি, আমি তো এটা দেখেছি। কাজেই এই মুক্তিযোদ্ধাদের কোটা এটা আমি সমর্থন করি। আর প্রধানমন্ত্রীর ওই কথা যদি পূরণ না হয়, যদি না পাওয়া যায় তাহলে মেধাবীদের দিয়ে দিবে, এটার তো কোনো অস্পষ্টতা নেই, এটা একটা দিক। আরেকটা দিক হচ্ছে আজকে এই কোটা নিয়ে যে ATN নিউজ এই আলোচনার যে অবতারণা করেছে তার কারণ হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে তাণ্ডব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভবনে যে তাণ্ডব, স্যার এই প্রসঙ্গটা স্যার আপনাকে যেটা পরে আসতে চাই, কোটা নিয়ে একটু আপনি কোটা নিয়ে যেটা বলবো এটা একটা গেল। এই কোটা নিয়ে বর্তমান আন্দোলন যে জায়গায় এখন গেছে সেটা হচ্ছে যে নেতৃত্বটা নেই। কারণ একটা ছাত্র সংগঠন বা যে কোনো একটা সংগঠনের নেতৃত্বের একটা ধারাবাহিকতা থাকে, চেন অফ কমান্ড থাকে। এখন তারা একটা আলোচনায় গেছে, আমাদের যে মাননীয় মন্ত্রী ওবায়দুল কাদের এবং মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে তিনি আলোচনা করেছেন এবং আলোচনা করার কারণে তারা একটা সমঝোতার পথে অগ্রসর হচ্ছে
এবং প্রধানমন্ত্রী বিদেশে যাবেন, আসলে একটা সুরাহ হবে, এরকম একটা প্রত্যাশা তাদের মধ্যে তৈরি হওয়াতে তারা আন্দোলন স্থগিত করেছে। কিন্তু একটা অংশ আন্দোলন স্থগিত করে নাই। তাই এই একটা অংশ কারা, আর এই যে একটা অংশ স্থগিত করেছে কারা, এবং জাকিরের যে কথা, যে জাকিরের যে বক্তব্য, তাতে তো একটা মনে হচ্ছে জাকির এই স্থগিত করার পক্ষে। কাজে এই যে স্থগিত না করার পক্ষে এরা কারা, যার ভিত্তিতে যে সকল যে আন্দোলনকারী বা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রছাত্রী তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভবনে আক্রমণ করতে যায় নাই। আমরা গতকাল রাতে আমাদের মেয়েদের, যেটাও বলেছে যে মেয়েদের শতকরা 10 ভাগ কোটা থাকা সত্ত্বেও যে শত শত মেয়ে বের হয়ে এসছে, এবং এক পর্যায়ে মেয়েরা যেতে চেয়েছে ফিরে হলে, কিন্তু এই যারা ছাত্র এখানে নেতৃত্ব দিচ্ছেন কিছু মেয়ে, তারা তাদেরকে আটকে দিয়েছে। টিএসসিতে আমি গেছি, বাংলা একাডেমিতে 2 জন মেয়ে একদম ওয়ালের সাথে লেগে চুপ করে আছে। তখন বাজে হচ্ছে প্রায় 5টা বাজে। তো 2 জন মেয়েকে আমি, আমাদের শিক্ষক সমিতির সভাপতি মাকসুদ কামাল, আমাদের সাথে আরো কয়েকজন শিক্ষক ছিলেন, তারা তাদের উদ্ধার করে, প্রসঙ্গটা নিয়ে আপনাকে যদি আমরা বড় পরে করে বলবো, বলতে চাই ঠিক স্যার, আমরা একটু আমরা পরে বলবো, কোটা নিয়ে বলবো। কিন্তু এই যে ছাত্র সাধারণ এবং অসাধারণ, অর্থাৎ নেতৃত্বের মধ্যে সাধারণ এবং অসাধারণ ছাত্র, অসাধারণ আন্দোলনকারী আছে, এই বিষয়টা কিন্তু আইডেন্টিফাই করতে হবে। আমরা এই প্রসঙ্গটি স্যার একটু বড় করে শুনতে চাই। আমার কাছে আসবো স্যার। আমার মনে হয় যে আমাদের একটা ছোট্ট বিরতি নেবার সময়ও পার হয়ে যাচ্ছে, আমরা সেই বিরতিটা নিয়ে আমরা আলোচনায় ফিরতে চাই। দর্শক কিছুক্ষণ পরে ফিরবো, সঙ্গে থাকবেন। বিরতি কোটা সংস্কার নিয়ে কথা বলছি নিউজ আওয়ার এক্সট্রায়। 4 জন অতিথি আমাদের সঙ্গে রয়েছেন। আবারও কয়েক মিনিটের জন্য একটু রাশেদুজ্জামান শাহীন আপনার কাছে আবারও যাচ্ছি। তখন আপনি কথা বলছিলেন, আপনাকে থামিয়ে দিয়েছিলাম। আপনি কোটা বহাল রাখার, এখনকার যে কোটাটি রয়েছে সেই কোটা বহাল রাখার পক্ষে বলছিলেন, যদিও আজকের অন্য 3 অতিথি কিন্তু আসলে কোটা সংস্কারের পক্ষে বলছেন। আবারও আপনার কাছে ফিরছি। বেশ কিছু আপনি বলছিলেন যে আপনি গতকালকে শাহবাগে গিয়েছিলেন এবং সেখানে এক তরুণীকে আপনি বলতে শুনেছেন যে 90 নম্বর পেয়েও আসলে ভর্তি হওয়া যাচ্ছে না বা চাকরি পাওয়া যাচ্ছে না, কিন্তু অন্যরা যারা কোটা সুবিধা পাচ্ছে তারা হয়তো 60 নম্বর পেয়ে বা 50 নম্বর পেয়ে তারা হয়তো সেই সুবিধাটি পেয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা যেটি দেখতে পাচ্ছি যে সরকারি চাকরিতে 3.5 লাখ পদ ফাঁকা রয়েছে, কোটা থেকে কাউকে যোগ্য প্রার্থী পাওয়া যাচ্ছে না। এবং আরেকটি তো মানে যে পরিসংখ্যানটি দেখলে আসলে একটু এক ধরনের হতাশাই তৈরি হয় যে বিসিএসে 56% নির্ভর নিয়োগ হচ্ছে কোটার ভিত্তিতে, আর বাকি 44% সিটের জন্য যুদ্ধ করছে মেধাবীরা। আমি ধরে নিচ্ছি যে 56%-র মধ্যেও যথেষ্ট মেধাবীরা রয়েছেন, কিন্তু মেধাবীদের জন্য কেন আসলে এই পথটা আরও উন্মুক্ত হবে না, সুযোগটা কেন আরও অবারিত হবে না, সেটি নিয়েই কিন্তু আজকের এই বিরোধ বা বিবাদ। আপনি আসলে আর কি যোগ করতে চান? প্রথমত যোগ করতে চাই যে পথ খালির বিষয়টা যে বলা হয়, এবং এই যে জাকির হোসেন বলল যে 5 দফা দাবি, তারা মনে হয় মাননীয় প্রধানমন্ত্রীর কথাটা ভালো মতো শুনে নাই। আন্দোলন করতে হয়, এই নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনার মুখোমুখি দাঁড় করাতে হয়, এই জন্যে কথাগুলো বলা। মাননীয় প্রধানমন্ত্রী চট্টগ্রামের পটিয়ার জনসভায় এবং চাঁদপুরের জনসভায় যে পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে কোটা খালি থাকলে, কোটায় যদি যোগ্য প্রার্থী না পাওয়া যায়, মেধাবীদের পাশ থেকে নেওয়া হবে। তারপরে যদি মেধাবীদের দ্বারা পূরণ করা হয় তাহলে বিশেষ সার্কুলারের দরকারটা কি? তাদের 5 দফার অন্যতম একটা দাবি এটা, বিশেষ সার্কুলার। আচ্ছা, পদ খালি থাকে কিভাবে? জেনারেল ক্যাডারে কোনোদিন পদ খালি থাকে না, এটা একটা বিভ্রান্তি। পদ যখন খালি থাকে সেটা টেকনিক্যাল ক্যাডারে, পেশাগত ক্যাডারে খালি থাকে, সেটা মুক্তিযোদ্ধা বা সেটা কোটা থেকেও থাকে, সাধারণ থেকেও থাকে। সেটা ঢালাওভাবে বলা হয় মুক্তিযোদ্ধা সন্তান পাওয়া যায় না, এটা একটা বিভ্রান্তি। বলে দিল বিরাট একটা অ্যালার্জির বিষয়, মুক্তিযোদ্ধা কোটা বা কোটা পাওয়া যায় না। কিন্তু খালি থাকলে, আমি একদম উল্লেখ করে বলছি, 35তম বিসিএসে আপনার 858টা পদ খালি আছে। এটা শুধু যে কোটার পদ খালি তা না, জেনারেলের। আচ্ছা, আর একটা কথা বলি, বিটিসিএল এর একটা পরীক্ষা হয়েছে, এখানে সাধারণ নিয়োগ ছিল, সেখানে কেউ পাস করেনি। পিএসসির একটা পরীক্ষার রেজাল্ট কিছুদিন আগে হয়েছে, সেখানেও কেউ পাস করেনি। তো এই দায়টা কার? শুধুমাত্র কোটাধারীদের, শুধুমাত্র মুক্তিযোদ্ধা সন্তানদের? এই যদি ওনারা যে যোগ্য প্রার্থী পেলেন না, সবাই ফেল করলো,
এর দায় কি সবাই নিতে হবে না? আচ্ছা, আপনার কাছে এবার সরাসরি আচ্ছা, আরো একটা কথা আছে, আমি মনে করি যেমন চাই না আপনার কাছে একটা সরাসরি প্রশ্ন করি, সেটি হলো যে কোটা বাতিল করার পক্ষে কিন্তু আসলে কেউ কথা বলছে না, যেটি আসলে কিছুক্ষণ আগে জাকির হোসেন রাজু কিন্তু পরিষ্কার করেছেন। আচ্ছা, যদি কোটা সংস্কার করার কথা বলছেন এবং কোটা সংস্কার নিয়ে কিন্তু আন্দোলন। আচ্ছা, সংস্কারের কথা 2013 সালে তখন ছিল বাতিল, মুক্তিযোদ্ধার 2 গালে জুতা মারো তালে তালে। এখন আবার আসছে 2018 সাল, নির্বাচনের আর 1 বছর বাকি আছে বা এই বছরই হবে। তখন বঙ্গবন্ধুর ছবিটা বাম হাতে নিয়ে থাকে, নিতান্ত অবহেলায় জয় বাংলা জয়, আর বঙ্গবন্ধু আসে না মুখ দিয়ে। এটা হলো ঢাল। কোটা যে তারা সংস্কারের আন্দোলন করছে, ইট ইজ দেয়ার স্টেপ। এটা তারা কোটাটা বাতিল চায়, আসলে মনে আছে বাতিল, কিন্তু যদি একেবারেই লাফ দিয়ে গাছে উঠে হয়তো হাত পা ভেঙে যাবে। এই জন্য তারা চাচ্ছে কি আস্তে আস্তে উঠবে। আর কোটার তারা বলছে আমাদের মুক্তিযুদ্ধ মহান জিনিস। এই মহান জিনিসকে এত বিকৃত করেন কেন? মুক্তিযোদ্ধাদেরকে কেন নতুন প্রজন্মের পাশাপাশি দাঁড়ায় দেন? আপনি জানবেন না, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে যে মুক্তিযোদ্ধা সন্তানরা আছে, তারা কালকে রাতটা খুব নাবিশ্বাস করেছে। কালকে তারা খুব ইনসিকিউরিটিতে ছিল। কারণ হলো সাধারণদেরকে খেপিয়ে দেওয়া হয়েছে, বলা হচ্ছে যে এই লোকটা 56% কোটাধারী এবং সে রাষ্ট্রের সমস্ত সুযোগ নিয়ে নিয়েছে। এটা তো হলো তাদের কথা। এখন হলো সংস্কারের আমি মনে করি যে কোনো প্রয়োজন নেই। আমি যেহেতু মুক্তিযুদ্ধ সন্তান কমিউনিটির, আমি আমার কমিউনিটির পক্ষ থেকে বলতে চাই, সংস্কার কোনো সমাধান নয়। আজকে সংস্কার করে দিলেই সমাধান হয়ে যাবে? কখনোই না। এই ছাত্ররাই আন্দোলন করবে আবার কোটার জন্য। মানে আমরা আসলে যে ব্যাপারটা নিয়ে আলোচনা করছি যে কোটা বাতিল নিয়ে কিন্তু মোটেও আমাদের কোনো মনোযোগ নেই, এবং যারা আন্দোলন করছে তারা কিন্তু কোটা বাতিল করার কথা একটি বারের জন্যও বলেননি। আপনি আসলে একটু বলবেন যে কোটা সংস্কার নিয়ে আপত্তির জায়গাটা কোথায়, যদি সেটি আসলে মানে মুক্তিযোদ্ধাদের যে বিষয়ক যে কোটাটি রয়েছে সেই কোটা নিয়ে আপনি আসলে বলছিলেন যে শেষ পর্যন্ত সবাই আসলে 56%কেই মুক্তিযোদ্ধার সন্তান কোটা হিসেবে দেখছে। এটি হয়তো একটি ভুল বোঝাবুঝি, সেটি পরিষ্কার করার সুযোগ রয়েছে, কিন্তু সার্বিকভাবে 56% কোটা, এই কোটা কমিয়ে আনার ক্ষেত্রে যে দাবিটি, এখানে আপত্তিটা আসলে কোথায়? ধন্যবাদ। যারা 30% কোটার বাইরে আছে তাদের কথা আমি বলতে পারবো না। আমি বলবো মুক্তিযোদ্ধা যে সন্তানদের জন্য 30% কোটা আছে, এটা সংস্কারের কোনো প্রয়োজন নাই, বরং চাই এর সঠিক বাস্তবায়ন। মুক্তিযোদ্ধা কোটাটা সংস্কারের সময় এখনো আসেনি। মুক্তিযোদ্ধা কোটা 1975 সালের পরে 1996 সাল পর্যন্ত হিসাব করেন, একটু 2001 থেকে 2008 পর্যন্ত একটু হিসাব করেন। হিসাবটা অনেক বাকি। কেন বাকি? সেই সময় মুক্তিযোদ্ধার নামটাই নেওয়া যায়নি। মুক্তিযুদ্ধ চেতনা বিরোধী সরকার ক্ষমতা থাকায়, একটু স্ট্যাটিস্টিকটা শুনে নেন কি পরিমাণ মানে কোটা বাস্তবায়ন হয়েছে। একটু সংক্ষেপে। 1982 সাল থেকে 90 সাল পর্যন্ত 4.01% কোটা, এবং 88 সালে মাত্র 0%। 27 থেকে 30তম হয়েছে 11.02%। এই ছিল কোটার অবস্থা। এখন যারা নারী কোটায় আছেন, অন্যান্য কোটার যারা রিপ্রেজেন্টেটিভ, তারা বলবে তাদের কোটা। যেহেতু নারীরা তাদের প্রতিনিধিত্ব করছে, তারা রাস্তায় এসে বলে দিয়েছে তাদের কোটা দরকার নেই, সেই বিষয়ে আমাদের কথা নেই। তাহলে কোটা তো আর থাকছে না, 70% হয়ে যাচ্ছে ওদিকে, আর এদিকে থাকছে 30%। আসলে আরেকটা কথা হলো যে বিভ্রান্তিটা একটু কম ছড়াবেন। পথ খালি থাকে না, পথ খালি থাকলে দুই পক্ষ থেকেই থাকে। আর বিভিন্ন বিসিএসে কোটার কারণে যে পদগুলো খালি ছিল সেগুলো পূরণ করা হয়েছে। কিভাবে পূরণ করা হয়েছে আমি বলে দিই আপনাকে, একটা স্ট্যাটিস্টিক্স দিই। রাশিদুজ্জামান 30 সেকেন্ড সময় দেব। আচ্ছা, ঠিক আছে, আমি বলি মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন, মুক্তিযুদ্ধের চেতনা ভিত্তিক দক্ষ প্রশাসন গড়ার জন্য, মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখার জন্য প্রজন্ম থেকে প্রজন্মান্তর পর্যন্ত, সেই পর্যন্ত মুক্তিযুদ্ধের কোটা দরকার আছে। তাহলেই এই বাংলাদেশ মুক্তিযুদ্ধের ধারায় এগিয়ে যাবে। মুক্তিযুদ্ধের আপনারা হয়তো প্রশ্ন করতে পারবেন যে যারা মুক্তিযোদ্ধা কোটার বাইরে আছে তারা মুক্তিযুদ্ধের চেতনা নয়। আমি বলবো আছেন, কিন্তু তার সাথে দুষ্ট লোকও আছেন। আপনারা ইতিমধ্যে অনেক প্রমাণ পেয়ে গেছেন, সেই কথাগুলো আর বলবো না। কিন্তু মুক্তিযুদ্ধের চেতনার স্বার্থে, এই দেশের সামগ্রিক উন্নয়নের স্বার্থে, বেকারত্ব দূরীকরণের স্বার্থে মুক্তিযোদ্ধা কোটা দরকার আছে।
আচ্ছা, আপনার কাছে আমার আরো কিছু প্রশ্ন আসলে আছে। আপনি যা যা বললেন তার বিষয়ে আমারই অনেক প্রশ্ন আছে, সেই প্রশ্নে আমি যাচ্ছি না, বরঞ্চ আমি 1 মিনিটের জন্য যেতে চাই আসলে জাকির হোসেন রাজু আপনার কাছে। আপনি নিশ্চয়ই এতক্ষণ রাশেদুজ্জামান যা বললেন তার বিপরীতে আপনার নিশ্চয়ই কিছু না কিছু বলার আছে, আপনিই বলুন। ধন্যবাদ আবার সুযোগ দেওয়ার জন্য। প্রথম কথা হচ্ছে যে আমি ওনার লাস্ট কথা থেকে শুরু করতে চাই। উনি বলেছেন যে যদি মুক্তিযুদ্ধ কোটা 30% থেকে অন্য কোটাগুলোকে রাখা হয় তাহলে 70% মেধা হয়ে যাচ্ছে। কিন্তু উনি কিভাবে এটা চিন্তা করতেছেন যে আমরা বলেছি যে প্রতিবন্ধী কোটা বাদ দিতে? উনি কিভাবে চিন্তা করছেন যে আমরা বলেছি যে উপজাতি কোটা বাদ দিতে? আমরা তো বলিনি একবারও যে উপজাতি কোটা বাদ দেওয়া হোক, আমরা তো বলিনি একবারও যে প্রতিবন্ধী কোটা বাদ দেওয়া হোক। এবার কথা হচ্ছে যে উনি একটা কথা বলছে, আপনি যখন ওনাকে প্রশ্ন করলেন যে আসলে আমরা তো 30%-এর কোনো কথা বলি নাই কখনো, আমরা বলছি 56%-এর কথা। উনি বলছেন যে অন্য কোটার কথা উনি বলতে পারবেন না। তাহলে আমার কোশ্চেন হচ্ছে যে আজকে যে অথরিটি, মানে আমি আসলে এখানে এসেছি 56% কোটা সংস্কারের দাবিতে আমাদের যে অবস্থান সেটা ব্যক্ত করতে। তাহলে আজকের অথরিটির উচিত ছিল এমন কাউকে আজকের এই অনুষ্ঠানে নিয়ে আসা যিনি কিনা 56% কোটার পক্ষে কথা বলতে পারেন। অর্থাৎ একটা দেখা যাচ্ছে এখানে আপনি মাত্র 30%কে প্রতিনিধিত্ব করে এমন একজন ব্যক্তিকে নিয়ে আসছেন যিনি কিনা অন্য কোটাগুলোকে না, কিন্তু অথরিটির আসলে তা মানে সরকার কথা আসলে বলে দিয়েছে, সময় চেয়েছে যে পুরো ব্যাপারটি বিবেচনা করার জন্য। আমি ওই অথরিটির কথা বলিনি, তিনিও কিন্তু আসলে পুরো ব্যাপারটি জানার জন্য। আমি অন্য অথরিটির কথা বলিনি, আমি আপনাদের টিভি চ্যানেলের অথরিটির কথা বলছি। আচ্ছা, বুঝতে পেরেছি। আপনার কাছে এই প্রসঙ্গটি নিয়ে ফিরবো আমরা। আমাদের আলোচনা তো আরো কিছুক্ষণ চলবে, তবে নিউজ আওয়ার এক্সট্রা যে আলোচনায় আমরা রয়েছি সেই আলোচনার সময়টি আসলে শেষ। আমরা নিউজ আওয়ার এক্সট্রা শেষ করছি। এর পরের আলোচনায় যে আলোচনাটি এতক্ষণ ধরে চলছে সেই আলোচনাটি আমরা আরো টেনে নিয়ে যাব। একই অতিথি নিয়ে আমরা আলোচনাটি করব পলিটিক্স প্লাসে, যেটি আসলে কিছুক্ষণ পরে শুরু হবে। তার আগে নিচ্ছি ছোট বিরতি, সঙ্গে থাকবেন।